নমস্কার। আজ আমার ভোট বাংলার দ্বিতীয় পডকাস্ট। প্রথমে যাকে করেছি তিনি যদিও রাজনীতি করেন, কিন্তু তার প্রধান পরিচয় অর্থনীতিবিদ হিসেবে। আজকে আমি যার সঙ্গে কথা বলছি তিনি রাজনীতিরই লোক, আপাদমস্তক, অর্ধ শতাব্দীর বেশি সক্রিয়ভাবে রাজনীতি করছে। এবং যেহেতু এটা একটা ফ্রি হুইলিং ডিসকাশন, ঠিক কাউকে বিদ্ধ করা নয়, অতএব পশ্চিমবঙ্গের এই যে রাজনীতির এভলিউশন নিয়ে এবং আজকে বর্তমানের ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এমন একজনকে আমি ডেকেছি যিনি আমার শুধু ছেলেবেলা থেকে বন্ধু তাই নন, এই কাজের পক্ষে সবচেয়ে উপযুক্ত বলে আমার মনে হচ্ছে। তার নাম তাপস রায়। তাপস রাজনীতি করছে, আজকে একটু আগেই আমরা আলোচনা করছিলাম, 52 বছর হয়ে গেছে। শব্দটা শুনলে আজকের প্রজন্ম এই 52 শুনলে তারা ভাবতেই পারে যে এ তো আদ্যিকালের বদ্যি বুড়ো। তার মানে হ্যাঁ, আমরা দুজনেই আদ্যিকালের বদ্যি বুড়ো। একজন সাংবাদিকতা করতে করতে বুড়ো হয়ে গেছি, আর একজন রাজনীতি করতে করতে। এবং তাপস কোন রকম হেলিকপ্টার থেকে এয়ার ড্রপ কোনো পলিটিশিয়ান নয়, ছাত্র জীবন থেকে রাজনীতি করছে। এবং এমন একটা সময় রাজনীতি করেছে যাদের বিরুদ্ধে করেছে তারা মুখে যতটা না কথা বলতো, তার চেয়ে অনেক বেশি বন্দুক এবং পিস্তলে। সেই সব দিন থেকে আজকে অবশ্য বেশ একটা শান্ত সমাহিত বৃদ্ধ যুবকের মতো তাকে দেখায়। তো তাকে পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। শুরু করছি। এখন তো সবারই মুখে মুখে ফিরছে ইডির হানা এবং ইডির ঘরে, বাঘের ঘরে ঘোগের হানা। তোমার কি মনে হয় না, লুকিং ব্যাক, যে তোমার বাড়িতে এখন ইডির লোকজন এসেছিল, তখন যদি দিদিমণি এইভাবে করতেন তাহলে তোমাকে আর তৃণমূল ছাড়তে হতো না? দিদিমণি তো করিয়েছিলেন, দিদিমণির কাছে পারমিশন নিয়ে তো সুদীপ ব্যানার্জি আমার বাড়িতে পাঠিয়েছিলেন। এবং আমার বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল সেটা 12ই জানুয়ারি 7 তারিখ 3 দিন আমার বাড়িতে এসে সুদীপ ব্যানার্জির বাড়ির থেকে একজন মহিলা এবং যেহেতু 2জন পুরুষ, তারা আমার বাড়িতে এসে বলে গেল সুদীপ ব্যানার্জির বাড়িতে আলোচনা হচ্ছে যে আমার বাড়িতে ইডি রেড হবে। আমি তাদের 3 জনকেই গালাগাল দিয়েছিলাম, আলাদা আলাদা দিনে আলাদা আলাদা সময়। আমার বাড়িতে কি করতে আসবে? আমার বাড়িতে কংগ্রেসের 5টা আমলেও কোনোদিন পুলিশ আসেনি, 34 বছর সিপিএম এর আমলেও কোনো পুলিশ আসেনি। আর এই তৃণমূলের আমলে আমি তৃণমূলের সময় তো বহুদিন ছিলাম, 23 বছর, তার মধ্যে 10টা বছর তৃণমূল ক্ষমতায় ছিল না বাংলায়, 13টা বছর। তো সেখানেও না। কিন্তু শুধু এ সমস্ত করা নয়, সুমন, তুমি শুনলে অবাক হয়ে যাবে যে দলের তরফ থেকে অন্য সব রাজনৈতিক দল, তারা আমার সম্বন্ধে, সেই দলের সব বড় বড় নেতারা বলেছিল আমার সম্বন্ধে, তারা যা জানি বলেছিল এটা ঠিক নয়। কিন্তু আমি তখন তৃণমূল করি, বা তৃণমূলের তরফ থেকে একটা ফোন আসেনি। মমতা ব্যানার্জি একবার একটা ফোন করলো না, আমার ছেলে বাইরে থাকে, স্ত্রীকে বা মেয়েকে বা কোনো মহিলা একটা নেত্রীকে পাঠানো, সে চন্দ্রিমা হোক বা শশী হোক, বা আমাকে ডেকে পাঠানো। 12ই জানুয়ারি ঘটনা ঘটলো, আমি 4ঠা মার্চ ছেড়ে দিলাম দল। তার আগে আমি সমস্ত রিজাইন করেছি। এই যে 7 সপ্তাহ, 4 আর 3 7 সপ্তাহ, এই 7 সপ্তাহের মধ্যে আমাকে একবার ডেকে বলা নয়, ডেকে পাঠানো নয় যে কি হয়েছিল না হয়েছিল, নয় আমি যুক্ত দুর্নীতির সঙ্গে, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আর তা না হলে আমার ব্যাপারটাকে নিয়ে দলের শেষে অনেকে বলেছিল যে দল এক্সট্রিম যেতে পারত, তো সেটাও করলো না। তার থেকেও সবচেয়ে বড় কথা যে 5 তারিখে একটা ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে, 5ই জানুয়ারি সেটা 24, শেখ শাহজাহানের ওখানে মারধর খেলো ইডি। সেখানে সমস্ত পিঠে পুলি ডাকা হতো, মেয়েদের অত্যাচার। এবং এই যে শেখ শাহজাহান তো সিপিএম এর আমলে জলদস্যু গুন্ডা, আর তৃণমূল তাকে নিয়ে সেই সমস্তই করাতো।
মানে সেই মানুষ খুন করে পুঁতে দিত, সামনে নদীতে ভারী পাথর দিয়ে ভাসিয়ে দিত, তারপরে তো ওরকম অত্যাচার করতো, জমি জামা এক এক কাটন। 27শে জানুয়ারি শীতকালীন অধিবেশন, 5 সন্দেশকালীন ঘটনা, 12 আমার বাড়ির ঘটনা। আর 27শে জানুয়ারি মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে, এটা বড় দুঃখ পেয়েছিলাম যে শেখ শাহজাহানকে ইডি টার্গেট করছে বলে বাংলার লিডার অফ দ্য হাউস বিধানসভা বা মুখ্যমন্ত্রী তিনি রেকর্ডেড স্পিচে রাখছেন, আমার নামটা পর্যন্ত নেননি। তার মানে বোঝা গেল যে ওনার দর, মানে কাদের দর ওনার কাছে, সেটা আজও পর্যন্ত বুঝলাম। যদিও আমি 23-20 জুন ঠিক করেছিলাম একটি মিটিং থেকে, সেই মিটিং আমার সঙ্গে একটু বচসা বিতর্ক ওনার হয়েছিল, ঠিক করেছিলাম যে আমি আর রাজনীতি করব না, তৃণমূল তো নয়, এই ভদ্রমহিলার সঙ্গে আর থাকবো না, আমি রাজনীতি করব না। অনেক হয়েছে। কি হয়েছিল? না সেটা ওনার হচ্ছে কি, মাঝে মাঝে উনি তো একটা ওনার ওই স্যাডিস্টিক অ্যাপ্রোচ আছে। স্যাডিস্টিক? হ্যাঁ, মানে ভাইকারিয়াস প্লেজার উনি অনুভব করেন এই অধস্তনদের সামনে, ছোটদের সামনে, সে আইএস দের হোক, আইপিএস দের হোক, সিপি কে হোক, ডিজি কে হোক, মন্ত্রীদের আড্ডারির সামনে, থানার ওসির সামনে এসপি কে, বা কনস্টেবলের সামনে সিপি কে, সিনিয়র পলিটিক্যাল এলিমেন্টদের তার জুনিয়রদের সামনে, বা হয়তো বেয়ারা পিয়নদের সামনে অসম্মান করা, যেটা আর কারোর পক্ষে সম্ভব হলেও আমি কোনোদিন সেলফ রেসপেক্টের সঙ্গে কম্প্রোমাইজ করিনি, করবো না কোনোদিন, আগামী দিন হয়েছিল কি, মানে হয়েছিল মানে উনি সেটা সকলের সামনে এমন কিছু যেটা বলছিলেন, এরা অরূপের কথার পরিপ্রেক্ষিতে যে কাজগুলো বা যে জিনিসগুলো আমার দ্বারা হয় না, আমি কোনোদিন করিও নি, আমি কোনোদিন করবো না। আমি তো বললাম যে আমি ডিগনিটির সঙ্গে আর সেলফ রেসপেক্টের সঙ্গে আমি কোনোদিন কম্প্রোমাইজ করিনি। ওনার আমার উপর রাগ, আমাকে পছন্দ করেন না, ঠিক আছে, আমি দলের অনেক কিছু জিনিস আমি বলে দিতাম এগুলো ঠিক হচ্ছে না, সেগুলো আমি। তার মানে অরূপ ওকে উত্তপ্ত করেছিল? না, অরূপ উত্তপ্ত করেনি, অরূপ এমন একটা কিছু কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে তিনি আমাকেই বলেছিলেন সেটা দাও, সেগুলো এরকম ধরনের অনেক, মানে এগুলো তো অনুভূত হওয়া, আর অনেক কিছু তো বলা যাবে না। উনি আচার আচরণে, চলনে, বলনে, কথনে তুমি সেগুলো বুঝিয়ে দিতেন যে আমাদের উনি পছন্দ করেন না বা অসম্মান। তো পলিটিক্স তো আমি সম্মান মেনে করতে এসছি, তো আর অন্য কোনো কারণে পলিটিক্স করতে আসিনি, তো আমি এগুলো বরদাস্ত করতে যাবো কেন, শুনতে যাবোই বা কেন? যারা হাড়ি চড়িয়ে বেরিয়েছে রাজনীতি করতে তারা এই সমস্ত হতে পারে, বা যাদের লুফোলস ড্রব্যাকসেস রয়েছে তারা এগুলোকে করতে পারে, বা যাদের ওই যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত, বা চাঁদা তুলে বা তোলা তুলে যাদের খেতে করতে হয় বা সংসার চালাতে হয়, তারা অপমান সহ্য করবে, আমি কেন সহ্য করতে যাবো? এই তো ব্যাপার। সেটা 20 জুন, তারপরে আমি দেখলাম যে না, এবং তারপর জুন 2023, এবং তারপর থেকে কিন্তু আমি মমতা ব্যানার্জির সামনাসামনি হইনি। কিন্তু তার আগেই তো বোঝা গেল যখন তোমাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল। না, মন্ত্রিত্ব তো দেয়নি, দিয়েছিল তো 2.5 বছর ইন্ডিপেন্ডেন্ট চার্জ আর একটা স্টেট চার্জ। তো সুতরাং স্টেট চার্জটা দিয়েছিল পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, ইন্ডিপেন্ডেন্ট চার্জটা দিয়েছিল ওই স্ট্যাটিস্টিক্স, প্রোগ্রাম মনিটরিং এটসেট্রা। তার থেকে বড় কথা হলো যে যাদের অধীনে আমাকে স্টেট মিনিস্টার, এটা খুব মানে, যাদের অধীনে আমি ডেপুটি চিফ হুইপ, মানে নিজে বলে আমি বলছি না, যে এগুলো আমি তাদের থেকে পরিষদীয় রীতিনীতি এগুলো তাদের থেকে আমি ভালো বুঝি, এবং তারাও সেটা জানতো বা এখনো জানি। তো এগুলো খুব আমার অসম্মানিত বোধ করতাম আর কি। মানুষ তো সম্মানটাই তো একটা জীবনের প্রথম এবং শেষ কথা হওয়া উচিত। তো এইগুলো কিন্তু আজও তৃণমূলে নেই, এবং তৃণমূলে সরকারে এবং দলে ওনার কাছে অকারণে অপমানিত হয়নি, এবং অধস্তনদের সামনে এরকম ক্যারেক্টার তিনি পাবেন না। অভিষেক তো মাঝে মধ্যেই করেন, মাঝে মধ্যে অভিষেককে কি করেন, হঠাৎ অভিষেককে তুলে ধরছে, আবার অভিষেককে আচার মেরে দিচ্ছে। আচ্ছা, এই যে পিসির ভাইপোর রসায়নটা কি, আমরা বাইরে থেকে ঠিক বুঝি না। কোনো রসায়নও নেই, কোনো কিছুও নেই। আমরা আসলে না, আমার একটা ঘটনার কথা বলি। অনেক সময় আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে আমরা বিশ্লেষণ করি, রাজনৈতিক দলগুলো করে, রাজনৈতিক বিশ্লেষকেরাও করে,
আর সুমন চট্টোপাধ্যায়ের মতন প্রথিতযশা সাংবাদিক এরাও করে। আমার কখনো কখনো মনে হয় ওই গ্রামের একটা হত শ্রী একটা হলেতে সত্যজিৎ রায়ের ফিল্ম দেখানো হচ্ছে, জ্যান্ত টিকটিকি এই মাথা থেকে ওই মাথায় পর্দার উপর দিয়ে যাচ্ছে, সেটাও দুটো বুড়ো বসে বলছে এইটা সত্যজিৎ রায় কি বোঝাতে চাইছে। তো সুতরাং মমতা ব্যানার্জির সমস্ত কিছু বিশ্লেষণের মধ্যে না যাওয়াটাই ভালো। উনি নিজেও জানেন না কখন কি করবেন, কখন কি বলবেন। ইডির অফিস, ইডির তদন্তে বাধা দেওয়া কি উনি না জেনেই গেছেন না গিয়ে? না না, উনি জেনে শুনেই গেছেন, ওনাকে তাহলে পাঠানো কেন হচ্ছে, বলো বলা তো? তাহলে হয়েছে। তোমার ক্ষেত্রে একটা অদ্ভুত, আমার ক্ষেত্রে কেন, বালুর ক্ষেত্রে হুম, পার্থ, বাহ বাহ, পার্থ দা মানে মমতার কাছে সে ডেপুটি লিডার, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হ্যাঁ, সেকেন্ড ইন কমান্ড ইন দ্য সেকেন্ড ইন কমান্ড। আমরা তখন সব জেনারেল সেক্রেটারি পার্টি, ও হচ্ছে সেক্রেটারি জেনারেল। হ্যাঁ, সে ফোন করেছে বারবার বাড়িতে, ওই ইডি সিবিআই গায়ে ফোন ধরেনি। সেইখানে প্রতীক জৈনের বাড়ি এবং প্রতীক জৈনের অফিস, একটা বেসরকারি অফিস আর একটা ইন্ডিভিজুয়াল মানুষ যে পয়সা করি নিয়ে কাজকর্ম করে থাকে, যা এটা কাজ, উপদেশ দিয়ে থাকে অর্থের বিনিময়। সেই 600-700 কোটি টাকা নিয়েছিল তখন প্রশান্ত কিশোর, এখন জানি না, 1000-1200 আরো কি কি করছে আমি জানি না, ভোট কুশলীর কাজ ছাড়া আর অন্য কোনো কিছু করছে কি করছে না আমার জানা নেই। তবে যেভাবে সাত সকালে ওইভাবে উঠে গিয়ে আর নিজের ঝোলাটাও যিনি সাথে কেউ থাকলে তার কাছে দিয়ে দিতেন, অথবা ওই দুজন সিকিউরিটি পার্সোনাল তাদের কাউকে দিয়ে দেন, এটা কিন্তু ওই সবুজ ফাইল হুম, এবং ল্যাপটপ, মোবাইল, হার্ড ডিস্ক, ওগুলো কিন্তু দু হাত দিয়ে উনি বুকে জাপটে ধরে রেখেছিলেন, ওটা কিন্তু কাউকে উনি দেননি। তা সেটা ঠিক আছে, সেটা কেননা যক্ষের ধন তো, সেটা তো কেউ কাউকে দেয় না। প্রাণ ভোমরা হতে পারে কিন্তু কারু, একটা কথা যেটা সরকারের দলে না না বা কারু না, কারু। শোনো, এখন লেট মি আস্ক ইউ ভেরি ব্লান্টলি, 2019 সাল অনওয়ার্ডস প্রশান্ত কিশোর বঙ্গভূমে অবতীর্ণ হয়েছিলেন এবং ধীরে 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 হি বিকেম এ ডিপ স্টেট উইদিন এ স্টেট। প্রথমে তো দলকে সাহায্য করার জন্য গোটা বাংলা জুড়ে ফিডব্যাক নেওয়া, লোকজনকে নিয়োগ করা, এটসেট্রা। কিন্তু দেখা গেল যে ধীরে ধীরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হ্যাচেট ওয়ার্কও করছে, অর্থাৎ কন্ট্রাক্ট কে পাবে সেটা আইপ্যাক ঠিক করছে। বিশেষ করে 3 কোটির উপরে যেসব সরকারি কাজ, এই যে মানে যে বিষয়টা ইডি তুলেছে, যদিও আমি ইডির ব্যাপারে খুব সন্দিগ্ধ, শেষ পর্যন্ত ওরা যা বলে তা ঘটে কিনা সেটা কেউ জানে না, কিন্তু এই যে অসন্তোষ রয়েছে। I am the same opinion with you, same opinion with you. ইডি এবং সিবিআই সম্পর্কে মানুষের সত্যি খুব ইয়ে রয়েছে, অসন্তোষ আছে। তার এইখানে বলছি যে যে ওপিনিয়ন ইয়েটা কি, যে অ্যালিগেশনটা কি, দুটো অ্যালিগেশন শুনলাম, একটা ইডি দিল হুইচ ইজ নট ভেরি অথেন্টিক, আর শুভেন্দু যেটা দিল সেটা ভেরি অথেন্টিক, চেকের নাম ফাম করে দিয়ে দিল। একটা হচ্ছে যে একটা হাওয়ালা অপারেটর, তার মাধ্যমে 20 কোটি টাকা যদি চালান হয়ে থাকে থ্রু হাইপ্যাক, wherever, গোয়া ইলেকশনে হোক আর যেখানে খুশি হোক, তাহলে তো ইট ইজ আ ভেরি সিরিয়াস কাইন্ড অফ এন অ্যালিগেশন। নিশ্চয়ই। 2 নম্বর, শুভেন্দু কোথায় দাঁড়িয়ে বললো ঠিক মনে নেই আমার, কিন্তু বললো, কালকেই বোধহয় বললো, যে ও একটা পিএইচির কাজ, কত 100 কত কোটি টাকার, তার থেকে 17 কোটি টাকা ওই নজরানা বাবদ আইপ্যাকে গেছে। বাবা, 17%। হ্যাঁ, মানে 130 না কত কোটি, না সব হয়তো 15% হবে, সেটা ও একদম চেক নাম্বার দিয়ে সব দিয়ে বললো আমি আর কিভাবে প্রমাণ করবো। কিন্তু এইটা কি তুমি আজ পেয়েছিলে যখন তুমি দলে ছিলে? অনেক কিছু, এমনি দল ছাড়া তো আর এমনি নয়, আর দলের বহু কিছু জিনিস, সেটা উপেন বিশ্বাস, ডক্টর উপেন বিশ্বাস, যিনি মন্ত্রী ছিলেন, আমাদের তৃণমূলের এমএলএও ছিলেন, আর যিনি জয়েন্ট কমিশনার ইয়ে ছিলেন সিবিআই, তিনি একবার একটি খুব বড় চ্যানেলে বসে বলেছিলেন উনি যেখানে যান নাকি লেখেন
মিটিং এ, সে সরকারি হোক আর পার্টির হোক। তো আমি যে প্রতিবাদ করতাম কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, এইটাই শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে এবং পার্থর ব্যাপার ট্যাপার নিয়ে, তারপরে তো চয়েস পেয়েছিল, তখন আমি কিন্তু একটি মিটিং এ আমি প্রকাশ্যে আমি বলেছিলাম যে এগুলো ঠিক হচ্ছে না, দলের এগুলো দেখা উচিত। কে দেখবি, সরকি লাও, বন্দুক লাও, লাও তো বটে আনে কে, সবাই সবকিছু জানে, আমি বোকার মতন বলছি এগুলো দেখা উচিত, নজর দেওয়া উচিত। আমি আমার কনস্টিটিউন্সিতে বলতাম, প্রকাশ্যে বলতাম, পার্টির মিটিং এ বলতাম, দুটো না তিনটে আমি ওই মোটামুটি সেমি পাবলিক মিটিং এতে বলেছি, বিধানসভায় বসে রোজ বলতাম, নিজের ঘরে বা বিভিন্ন সময় স্পিকার অন্য সমস্ত মন্ত্রীদের ঘরে যখন আড্ডা হতো তখন বলতাম, তৃণমূল ভবনে বসে বলেছি। তো তখন কি কি মনে হতো? দলীয় তখন মনে হতো যে এরা সবাই শুনছে, সবাই সবকিছু জানে, এমন একটা ভাব আমি দেখাচ্ছি যেন আমি জেনেছি, তোমরা একটু দেখো, ব্যবস্থা নাও, সেরকম নয়। কিন্তু ব্যবস্থা নেওয়ার জায়গায় কেউ নেই, কারণ যারা ব্যবস্থা নেবেন তারাই তো এগুলো করাচ্ছেন এবং জানেন, তাদের জ্ঞাতসারে এ সমস্ত ঘটছে বা ঘটেছে। তার মানে তুমি বলতে চাও যে পার্থ যা কিছু করেছে উইথ এক্সপ্লিসিট কনসেন্ট অফ মমতা? 100 বার। তাছাড়া পার্থর ক্ষমতা আছে নাকি? পার্থর ক্ষমতা ছিল নাকি এগুলো করবে? পার্থ ঘাড়ে মাথা আছে নাকি পার্থ? তাহলে কি মানে অভিষেক সম্পর্কেও তো একই অভিযোগ উঠছে? তো উঠতেই পারে, পরবর্তীকালে তো অভিষেক। কিন্তু ঘটনা হলো এরকম বহু ঘটনা, এই যে চাকরি বিক্রি হচ্ছে, এই যে কলেজে ইউনিভার্সিটিতে কাগজে বেরোচ্ছে, টিভিতে দেখাচ্ছে, আমি বলছি, এই রেলওয়ে তে, মানে ওই কোঅপারেটিভ ব্যাংক বা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে সিট, মানে আসনের জন্য অনার্স পাস, মাস্টার্স, তো এগুলো বলতাম, লিখিত দিয়েছি, বলেছি, বলিয়েছি, বাট ইন ভেন। তার একজন ধরো আমি আহ, যতই উপহাস তুমি করো আমি করি, মমতা ব্যানার্জি তো রাজনীতিতে একেবারে তলা থেকেই উঠেছে, এবং আহ, তার যে ইমেজ, তার সঙ্গে এই মেটামরফোসিস বা ট্রান্সফরমেশন, এটা মানে মেলে না, মেলে এটা কি করে মানে সম্ভব হলো? না, আমি বুঝতে পারি না। মানে আমি কেন, ইজ ইট এ কেস অফ পাওয়ার করাপ্ট? সেটাই বোধহয় সম্ভবত, বা জানি না কারা করলো বা করালো, বা মানুষকে তো বোঝা যায় একটা জায়গায় এলে চেয়ারে বসলে, তাদেরকে তো আর চেনা যায় না। তো এটা আমি বলতে পারি যে বাংলার মানুষ বা তৃণমূলে থাকা বা আমরা, ইভেন সাংবাদিক, সকলেই তো সিপিএম এর থেকে, এই সিপিএম এর যে ব্যভিচার, অত্যাচার চরমে গেছিল, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই মিলে, জাত পাত ধর্ম বর্ণ পতাকার গোড়ামি নির্বিশেষে, তুমিও বরুণদা, এটা সময় কম তো কলম ধরনি, কম তো হেল্প করনি, কখনো আমরা ভাবতে পারিনি সেই মমতার সঙ্গে এই মমতার মিল খুঁজে পাই না। এবং কখনো মনে হয় যে এগুলো ওনার তখন মনে ছিল, বা তখন তার মুখ্যমন্ত্রী নয়, তখন যা 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 করে বলতেন যেগুলোর বিরুদ্ধে, পরবর্তীকালে সেগুলোই উনি করিয়েছেন বা করছেন। হ্যাঁ, এটা কেন হয়, মানে এই স্খলনটা হয় কেন? এটা হয়তো ক্ষমতায় থাকতে, ক্ষমতায় এবার যাওয়ার জন্য তো একটা পদ্ধতি, এবার ক্ষমতায় টিকে থাকার জন্য তখন হয়তো কেউ বোঝালো বা নিজে বুঝলেন যে আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য হয়তো আমাকে এইগুলো 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 করতে হবে, আমাকে করাতে হবে, তবে আমি ক্ষমতায় থাকবো অনেক দিন বা বেশি দিন, বা আমার উত্তরাধিকারীর হাতে তুলে দেবো। আর সেক্ষেত্রে উত্তরাধিকারও কিন্তু পরিবারতন্ত্র, উত্তরাধিকারও কিন্তু ওই সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই, হ্যাঁ, বা ওনার ওই যন্ত্রণার দিনে, দুঃখের দিনে, অবস্থানের দিনে, অনশনের দিনে, হ্যাঁ, মিছিলে হাঁটার দিনে লোকগুলো না। উনি যতই বলুন যে কর্মীরা আমার সম্পদ, কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে বলতে সবসময় বলে এখানে কোনো লবি চলবে না, ওমা লবিটাই কাজ করে। সাংবাদিকদের কথায় মন্ত্রী হয়, ইন্ডাস্ট্রিয়ালিস্টের কথায় এমএলএ হয়, নমিনেশন পায়, তারপরে কোনো কবি সাহিত্যিক ধরলে তারও একটা কোনো কিছু হয়ে যায়। এইভাবে দেখছি রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, মন্ত্রিসভা, পুরসভা, পুর নিগম, মানে এরকম হচ্ছে। অথচ উনি বলেন বা বলতেন যে না, এখানে কোনো লবি হবে না, কর্মীরাই সম্পদ,
তারপরে দেখা গেল সাগরিকা ঘোষ কর্মী, তারপরে দেখা গেল রানা দেবের মেয়ে কর্মী সুস্মিতা দেব, তারপরে দেখা গেল যে ইরফান পাঠান কর্মী, তারপরে দেখা গেল শত্রুঘ্ন সিনহা কর্মী, তারপরে দেখা গেল কীর্তি আজাদ কর্মী, তারপরে দেখা গেল যে জুন মালিয়ারা কর্মী, দেবরা কর্মী, শতাব্দীর কয়েকবার হয়ে গেছে, সেও প্রথম যখন এসেছিল সেও তখন কর্মী ছিল, সাহিত্যিকারা কর্মী। মানে তারপরে এ তো গেল একটা, তারপরে হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস, তারপরে দেখা গেল মাওয়িস্ট, এক্সট্রিমিস্ট, লেফটিস্ট, আরএসপি, ফরওয়ার্ড ব্লক। হ্যাঁ, কংগ্রেস থেকে তো এসেই জন্ম, তৃণমূলে সে ঠিক আছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা, যাদের সঙ্গে মমতা ব্যানার্জি বা তৃণমূলের কোনো সম্পর্ক ছিল না, নকশাল, তারা সমস্ত মন্ত্রী, তারা সমস্ত এমএলএ, তারা সমস্ত এমপি, তারা সমস্ত বড় বড় জায়গা দখল নিল। তারপরে উনি বলছেন এখানে কিন্তু কোনো লবি চলে না, কর্মীরাই সম্পদ। বুঝুক কর্মীরা। তো কর্মীরা তো বোঝে না। তোমরা এইটা এমন একটা দল যার কর্মীরা একটা চোখের সামনে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা দেখেও তারা রাস্তায় তো নামে। এটা আমাকে বড় বেদনা দেয়। আর এই বাংলাটাও কখনো কখনো আমার মনে হয় এই বাংলা তো আমার সেই চেনা বাংলা নয়, বা এই বাংলার মানুষগুলোকে যারা দেখি, প্রতিবাদী বাংলার মানুষ, কি একটা মুখ্যমন্ত্রী এই সমস্ত কাজ করার পরও একটা কতগুলো বলবে, তুমি কতগুলো বলবে? তুমি শামশেরগঞ্জ বলো, ধুলিয়ান বলো, মোথাবাড়ি বলো, তুমি আরজিকর বলো, তামান্না বলো, দক্ষিণ কলকাতা বলো, তারপরে এই চাকরিজীবী কি করলো ডাক্তারদের ওপরে, কি করলো এই শিক্ষকদের ওপরে। তারপরে এটা কালকে কেউ কেউ বলছিল, ওই শব্দটা আমি ব্যবহার না করে আমি বললাম যে না, এটা তো স্ন্যাচিং, যেটা গত পরশু দিনকে মমতা ব্যানার্জি করলেন, ও তো কেড়ে নেওয়া। এবং সরকারি লোককে ব্যবহার করে তারাও আবার আইপ্যাক অফিসে গিয়ে তারা সব যত পেরেছে ফাইল ছুটতে ছুটতে দৌড়ে দৌড়ে নিয়ে এসে ওগুলো সমস্ত সিভিল ড্রেসে থাকা পুলিশ কর্মী। পুলিশ অফিসার বলেছে, একজন খুব উচ্চপদস্থ, আমি জানি এটা ফ্রম হর্সেস মাউথ শুনেছি, যে ওই যখন ওরা ফ্ল্যাবাগাস্টেড হয়ে গিয়ে একজন মহিলা তদুপরি একটা কনস্টিটিউশনাল হেড অলমোস্ট, এবং সঙ্গে প্রচুর পুলিশ পরিবৃত হয়ে ঢুকে রীতিমতো চমকাচ্ছেন, তখন একজন পুলিশ অফিসার বলছে, আই এম গিভিং ইউ 15 minutes টু হ্যান্ড ওভার এভরিথিং অর এলস আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড। ইমাজিন। বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ ছেড়ে দাও, এরা তো পারিষদ নয়, এরা তো প্রত্যেকে আইএএস হয়েছে, আইপিএস। আমি অবাক হয়ে যাই, এই আইএএস আইপিএস এর হলোটা কি? আমি তো 52 বছর ধরে আমি আইএস আইপিএস দেখছি, খুব ঘনিষ্ঠভাবে দেখছি, ঘনিষ্ঠভাবে দেখেছি। তাদের সকলের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব সম্পর্ক ছিল, আছে। যারা বেঁচে আছেন এখন তাদের সকলের সঙ্গে আছে। আমি এইরকম আইএস অফিসার, এরকম আইপিএস, কেন ডিজি যাবে, কেন সিপি যাবে, কেন সিএস যাবে, চিফ সেক্রেটারি যাবে? আর তারপরে নিজে যেন এমন একটা ভাব বিভিন্ন আরেকজন সুপার সিএস আছেন, মনোজ পান, কেন এরা যাবে? এটা কি দেখাচ্ছে? বাংলাটাকে কোথায় নিয়ে যেতে চাইছে? তো এই বাংলাটা কখনো কখনো আমার অচেনা লাগে। তারপরে দেখি এরা বিরাঙ্গনা, মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জি এমন একটা কাজ করেছেন যেন প্রীতিলতা ওয়াদ্দেদার, জনবাক, মাতঙ্গিনী হাজরা বা ঝাঁসি রানী লক্ষ্মীবাই নিজেও হয়তো ভাবছেন, আর তাকে ভাবানো হচ্ছে আবার বিবৃতি দিয়ে। তা নয়, এই একটাকে বা এই বাংলা ভেলারাইজ করে। তো আমার বক্তব্য হচ্ছে, দেখো, তবে একটা জিনিস আমি বলি তোমাকে সুমন, তুমি মানবে, অল সেড অ্যান্ড ডান, আমি ওই খুশি করার কথাবার্তা আমি বলিও না, আমি বলতে চাইও না, আমি বলতে পছন্দ করি না। অনেক দোষ ত্রুটি রয়েছে ইডি, কিন্তু একদিকে ভালোই হয়েছে, মমতা ব্যানার্জি এক্সপোর্ট হয়েছে। মমতা ব্যানার্জির কাছ থেকে যদি মহিলা পুলিশ দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা করতো বা এগুলো করতো, তাহলে তোমাকে বলি শোনো, মমতা ব্যানার্জি রাজনীতিতে না এসে যদি অভিনয় করতেন, তাহলে দাদা সাহেব ফালকে রাখা থাকতো এবং অস্কারও পেতে পারতেন। উনি মাথাটাকে ফাটিয়ে দিয়ে বলতেন আমাকে ওই সিএসএফ বা ইডি কিংবা না ফাটালে একটা ফেটটি লাগালেও। হ্যাঁ,
ফাটাতেনি হুম বা না ফাটিয়ে উনি তো সুতরাং উনি সব কিছুকে ধামাচাপা দেওয়ার জন্য বলতেন না, আমাকে মেরেছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, আমাকে রক্তাক্ত করেছে। মানে মমতা ব্যানার্জি কিন্তু পারেন না এমন কোনো কাজ নেই। হুম তো এর আগে যখন মাথা টাথা ফেটেছে উনি তো বলেন ওনার সর্বাঙ্গে সব জায়গাতেই কেন উনি বলে ইদানিং কালে খুব বেশি বলছে, সবাই সবকিছু জানি। হুম এখন কে বলতে যায়, আমি কি বারবার বলতে যাই যে আমার গায়ে এতগুলো 29টা সেলাইয়ের দাগ আছে, এত মারামারি করেছি, ইয়ে করেছি, তো সুতরাং পুলিশের মার এবং সিপিএম এর আক্রমণ তো কম হয়নি আমাদের ওপরে। কার ওপর হয়নি? কত বেঁচে নিয়েছি কারা, কত প্রাণের বিনিময়, কত রক্তপাতের বিনিময় আজকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই সিপিএম এর সঙ্গে সংঘাতে হয়েছে। কিন্তু এই 15 বছরেরটা, এই 15 বছরেও কেন বাংলায় এত মানুষ মারা গেল? এত রাজনৈতিক হিংসা কেন? এত, এবং নিজের দলে বিজেপি খুন হয়েছে, কংগ্রেস খুন হয়েছে, সিপিএম খুন হয়েছে, আরএসপি খুন হয়েছে, ফরওয়ার্ড ব্লক খুন হয়েছে, আমি বাদ রাখলাম। তৃণমূলকে খুন করেছে, সেই সংখ্যাটা কত? কত হবে? সে সংখ্যাটাও এক্সাক্ট আমি ফিগার দিতে পারবো না, সে সংখ্যাটাও তো কম নয়, প্রচুর। তৃণমূলকে খুন করেছে। এরপরের দিন যেদিন আসবো একদম এক্সাক্ট সংখ্যাটাকে নিয়ে আসবো, বলবো। আর তো সুতরাং আর এই একটি সম্প্রদায়ের মানুষকে উনি বারবার ভাঙান, তাদের ব্যবহার করেন। ইদানিং কালে তারা অবশ্য একটু বিগড়েছেন বা বুঝতে পেরেছে, সেটা হলে ভালো। তাদেরও তো সেই আমরা যখন সিপিএম এর আমলে বলতাম যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে সিপিএম ব্যবহার করে একটা সেকশনকে কবরস্থান দেখিয়ে দিয়েছে, একটা সেকশনকে জেল দিয়েছে। ওমা, তার থেকে 14 গুণ বেশি এই তৃণমূলের আমলে খুন করছে সেই তৃণমূলী মুসলিমটা, আর খুন হচ্ছে সেই তৃণমূলী মুসলিমটা। ওকে, নাও আমি যেটা দিয়ে কথা দিয়ে তোমার ইন্ট্রোডাকশন করেছিলাম, প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ সিন ইট অল। মানে বিধান রায়ের সময় ছাড়া আর 67-69 এর যুক্তফ্রন্ট ছাড়া তখন হয়তো হাফ প্যান্ট করতে বা স্কুলে যেতে। ঠিক, একদম ঠিক। কিন্তু 72-এর ভোট তুমি করিয়েছো। 72 থেকে 77, 5 বছর সিদ্ধার্থ রায়কে দেখেছো, তারপর 34 বছরে জ্যোতিবাবু বুদ্ধবাবুকে দেখেছো। দেখিনি আমি জ্যোতিবাবু বুদ্ধবাবুর মুখ্যমন্ত্রী, লিডার অফ দ্য হাউস, আমি মেম্বার ছিলাম বিধানসভায়, আমি বিধানসভায় ছিলাম, একদম ক্লোজলি দেখেছো। আর এটা এনাকেও দেখছো। এই যে রাজনীতির এই যে পরিবর্তন, ধরো ইন্দিরা গান্ধী এমার্জেন্সি করলো, দেয়ার ওয়ার স্টিল পিপল ইন বেঙ্গল যারা জানতো যে পরিণতি কি হবে, তা সত্ত্বেও বুক চিঠিয়ে অপোজ করেছে। গৌর কিশোর, বরুণ দা, জ্যোতির্ময় দত্ত, অন্নদাশঙ্কর রায়, আমরা নিজেরাই তো প্রেসিডেন্সি কলেজ থেকে গিয়ে তাদের কাছ থেকে করেছি। অনেক অধ্যাপক তারা তাদের নিজেদের মতো লিফলেট, কাগজ ইত্যাদি করে, হ্যাঁ, দেয়ার ওয়াজ এ স্পিরিট অফ রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য ডিমন। সেটা বামফ্রন্টের জমানাতেও ছিল। কেন বলছি, বামফ্রন্টের শুরুর দিকে হয়তো তাদের এই ধরনের কোনো প্রতিবাদের মুখে পড়তে হয়নি, কিন্তু পরবর্তীকালে যখন শঙ্খ ঘোষের নেতৃত্বে মিছিল হল সিংহ নন্দীগ্রাম, তখন তো বুদ্ধবাবু, বিমানবাবু, শঙ্খবাবুর বাড়িতে গিয়ে বলেছেন, তাও তিনি সরেন। সেই সময়কালীন ওনার যে কবিতাগুলো, ওই যে দাঁড়িয়ে আছে উন্নয়ন, এটা তো ওনার বোধহয় ইতিহাসে চলে যাবে এই লাইন। শুধু উনি নয়, অপর্ণা সেন থেকে শুরু করে, কৌশিক থেকে শুরু করে, তাদের একটা র্যাকট্যাগ আর্মি, ইনক্লুডিং সাম ফরচুন সিকার্স, এখন বুদ্ধিজীবী বলে বাজারে চলে। এবং এদের সঙ্গে অ্যাভারেজ টিএমসি ফরচুন সিকারদের আমি কোনো পার্থক্য নেই। একদম তোমার সঙ্গে এই ব্যাপারে আমি 100% একমত। আমি এগুলো বলিও, আজও এখানে আমি বলছি যে সেই সমস্ত বুদ্ধিজীবীদের এবং একটা সাংবাদিক কুলও আছে, হাউসও আছে, কুলও আছে, তারাও যেন সেই কেমন যেন হয়ে গেছে। কেমন যেন বললে হবে না, ইউ হ্যাভ টু কাম ক্লিন, মানে ওপেন ইউর চেস্ট। না, আমি অলরেডি ওপেন মাই চেস্ট। এখন বিষয়টা হলো যে স্থাবক হয়ে গেছে, এই সরকারের বা মমতার স্থাবক হয়ে গেছে। স্থাবক কথা তো কিছুর বিনিময় হচ্ছে, হয়তো তা না হলে পরে হয়তো বলবে কেন তাপস রায়। আচ্ছা, হয়, স্থাবক হয়ে গেছে।
এই যে বুদ্ধিজীবীরা কোথায় তারা? সেই সাংবাদিকের লেখনী কোথায়? সেই হাউসগুলোকে হয়তো থ্রেট করছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেবো না। আর ইন্ডিভিজুয়াল ওই সাংবাদিকরা সব ফরচুন সিকার, তারা সমস্ত ব্যক্তিগতভাবে তারা উপকৃত, সাহায্য পেয়েছে বা নিয়েছে। কোথায়? তাদের তো উচিত, এবং তাদেরই তো এটা কাজ। এইটা তো সেই বুদ্ধিজীবীদের এবং সাংবাদিকদের এটাই তো কাজ, তুলে ধরা। মানে স্পিকিং ট্রুথ টু পাওয়ার। ইয়েস, অলওয়েজ। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, সেটা হচ্ছে না। এবং যেটা জন্য তারা ধিক্কার বা ধিকৃত হওয়া উচিত। হচ্ছে না। ধিক্কারই বা কোথায়? দেখো, ধিক্কার যা কিছু এখন সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ। ফেসবুক খুললে দেখতে পাবে কিছু বিষয়। বললাম যে এটা বোধহয় বর্তমান সরকার বা শাসক দল বুঝে গেছে যে এদের চুপ করাতে বা এদেরকে পক্ষে আনতে বা এই স্তাবকদেরকে ম্যানেজ করাটা কোনো বড় ব্যাপার না, ওই কিছুর বিনিময়। তো সেইভাবে সেই জন্য হয়তো বুদ্ধিজীবীরা বা ওই সাংবাদিক একটা সেকশন, সকলে নয়, সেই সাংবাদিক লোকেরা বা কিছু হাউস, হ্যাঁ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, তারা এই সমস্ত করছে। তো একবার সেটা ছেড়ে দিচ্ছি আমি বিজ্ঞাপন দিয়ে। ধরো ওই আন্দোলনের কিছু ছাঁট তোমাদের দলে বেড়ে আছে, কেমন? তাদের মধ্যে একজন তো শিক্ষামন্ত্রী। এবং তোমার কি মনে হয় যে কোনো পার্থর জমানার সঙ্গে তার উত্তরসূরির জমানার কোনো গুণগত তফাৎ আছে? এটা পার্থর জমানা বা প্রাত্যর জমানার ব্যাপার নয়। জমানাটা ওইগুলো সমস্ত ওই কচ্ছপ উল্টে দেওয়ার মতন, ওই সবই মমতা ব্যানার্জি, একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। তো সুতরাং সমস্ত ফাইল মন্ত্রী না জেনে তার প্রিন্সিপাল সেক্রেটারি নিয়ে যায় ওই সান্যালের কাছে, গৌতম সান্যালের কাছে, তারপরে ওখানে নট হয়। তারপরে তো সুতরাং এখানে মন্ত্রী থাকা মানে আমি মন্ত্রী ওই ইয়ে থেকে উত্তর দেবো, বিধানসভায় উত্তরটা আমায় দিতে হবে, কারণ সেখানে তো বাইরের কেউ দিতে পারে না, বা আইএসরা আইপিএসরা দিতে পারে না, বা ডাব্লিউবিসিএসরা দিতে পারে না। এই পর্যন্ত তুমি জিজ্ঞাসা করো তো যে বহু কিছু ঘটে গেছে, মন্ত্রীটা পরে জেনেছে, আমরা আগে জেনেছি, কাগজে বেরোনোর পর মন্ত্রী জেনেছি। আচ্ছা, এই যে তুমি এখন যদি শিল্পমন্ত্রীকে, এরকম দুটো উদাহরণ দাও। তুমি শিল্পমন্ত্রীকে যদি জিজ্ঞাসা করো শিল্পের কি জানি, শিল্পমন্ত্রী প্রথম তো স্পেনে যাওয়া, স্পেনে শিল্পের জন্য কখনো কেউ যায় বলে আমার জানা নেই। স্পেনে যায়, সেই স্পেনে মনে করো শিল্প সচিব গেল, শিল্প মন্ত্রী না। সেই শিল্প সচিব কি ফিরে এসে আর শিল্প মন্ত্রীকে পাত্তা দেবে, গুরুত্ব দেবে? বা শিল্পমন্ত্রী কি শিল্পের কিছু জানে? তো এইরকম ধরনের সমস্ত মন্ত্রী ওই যেদিন উত্তর যেদিন দিতে হবে বা বাজেটের আলোচনা হবে, সেদিনকে তাদের ঘরে গিয়ে, একদিন আগে গিয়ে তাদের ঘরে গিয়ে ওই আমলারা একটু বুঝিয়ে দেখিয়ে দিয়ে আসে, আর এসে ওখানে পড়ে দেয় বা উত্তর দেয়। তো তার মানে কি তুমি বলতে চাইছো যে গোটা সিস্টেম থেকে আত্মসম্মান জ্ঞান একেবারে অন্তরিত হয়ে গেছে? আমি বলছি যে আত্মসম্মান যদি বোধ থাকতো তাহলে অনেকেই থাকার কথা নয়, থাকতো না। আত্মসম্মান বোধ যদি থাকতো তাহলে অনেকেরই এখন মমতার সঙ্গে হোক বা আলাদাভাবে হোক, এই ঘটনার পর বা অনেক ঘটনার পর, আরজিকরের ঘটনার পর, তাদের তো মিছিলে হাঁটার কথা নয়। প্রত্যেকেরই তো বাড়িতে মা আছে, স্ত্রী আছে, দিদি বোন আছে, কন্যা আছে। তো তারপরেও যারা হাঁটে, যারা সমর্থন করে, তাহলে দুটো কারণে হতে পারে। এক হচ্ছে তাদের আত্মমর্যাদা বোধ নেই, আর দ্বিতীয় হচ্ছে নিশ্চয়ই তারা কোনো না কোনো ভাবে উপকৃত। যদি সেটা না করে হয়তো আর্থিক স্বাচ্ছন্দ্য হারাবে। সকলে নয়, আমি আবারও বলছি, সকলে নয়। ধরো সিদ্ধার্থ বাবুর তো কংগ্রেসের জমানা ছিল, কিছু মানুষ কংগ্রেস পন্থী ছিলেন, তারা সঞ্জয় গান্ধী যখন কলকাতা ইউনিভার্সিটিতে এসে বসলো ভাইস চ্যান্সেলরের চেয়ার, সত্যেন সেন, এবং এরা সেজে গুজে পটের বিবি হয়ে অনেকেই গেছিল। তারপরে
ইয়েতে উঠেছিল, কি বলে, রাজভবনে ইন্দিরা গান্ধীর সঙ্গে চা খেতে উঠে, হোয়াইল এমার্জেন্সি ওয়াজ অন। কিন্তু সেই 75-25 জন হ্যাঁ onwards. অনওয়ার্ডস এদের মধ্যে তবু সাম অফ দেম আর ব্রাইট, ভেরি Very ব্রাইট, bright. accepted not because of their political leanings but because of what they stood for. কেমন একদম পণ্ডিতরা সব তার মধ্যে ছিল, সেইটাও উঠে গেছে। আর কিছু লোক ছিল বামপন্থী বুদ্ধিজীবী, যারা কিন্তু ভোরেশাসলি এবং ভসিফারাসলি অপোজ করত। একটা উৎপল দত্ত ছিল, একটা গীতা সেন ছিল, এরকম ধরো টালিগঞ্জের 3/4 অফ, আর আজকের টালিগঞ্জ, হ্যাঁ, এই যে মানে তার মানে কি, তার মানে একটা সামাজিক পচন যখন হয়, তখন তো সব কাণ্ড টাণ্ডগুলো একটা গাছের যদি গোড়ায় পচন হয়, তাহলে সেটা তো সব শাখা প্রশাখা সর্বত্রই ছড়ায়। আমার মা ছোটবেলায় একটা ছড়া, মা খুব ছড়া হাওড়াতে, বোলপুর শান্তিনিকেতনের মেয়ে তো, আমার ওখানেই জন্ম। মা বলতেন আরে মমতারও কাছেই জন্ম, বীরভূমে। তোমার শান্তিনিকেতন বা বোলপুর। দেখো ওই কাছাকাছি হয়ে, she has gone where and you have gone where. না, আমি ভালো আছি গো, আমি খুব আনন্দে তো আছি। কি খারাপ আছে? না, আমি তা বলছি না, আমি খুব ভালো আছি, আনন্দ আছি। আমি আরো যদি আগে ছাড়তে পারতাম আরো ভালো হতো গো। সে তো এখন মানে মুশকিল মুশকিল হচ্ছে। করে লাভ নেই। হ্যাঁ, আচ্ছা, সেটা মা কি বলতে জানো, ও তোর সর্বঙ্গ ব্যথা, আমি ওষুধ দেবো কোথা। এই সরকারের হচ্ছে সেই অবস্থা, কে মলম দেবে, কে ওষুধ দেবে, যেখানে তুমি যে জায়গায় তুমি টাচ করবে সেই জায়গায় করাপশন, 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 করাপশন। আমি তো মানে সত্যিই বলছি যে এরকম একটা দলও দেখিনি যেখানে একদম পঞ্চায়েত মেম্বারের ফরচুনার গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, এবং তাদের কোনো এই ঘটনা পরশুদিন যে ঘটালেন মমতা ব্যানার্জি, একজনের একটা স্পাইন নেই, সরকারের হোক, আইএস আইপিএস হোক বা দলের হোক, যে কাম হোয়াট মে এটা বলবো যেটা আপনি ঠিক করেননি, এটা আপনার করা উচিত, আমি বিকামিং অফ এ চিফ মিনিস্টার। হ্যাঁ হলো, নেই। হ্যাঁ, কিন্তু দেখো এইগুলো এই সবই হচ্ছে মধ্যবিত্ত একটা, যারা হোয়াট এভার ইজ লেফট অফ দ্য মিডল ক্লাস, তাদের একটা দীর্ঘশ্বাসের সঙ্গে এইসব কথা বাড়িতে উচ্চারিত হয়। রাজপথে এর কোনো প্রতিফলন নেই। তবে এবার আমি তোমার দেখো, এটা বলছি বটে, তুমিও বলছো, যথেষ্ট তার পেছনে কারণ আছে, কিন্তু আমি বলছি শোনো, এর থেকে ঔদ্ধত্য কংগ্রেসীরা দেখিয়েছে। 72 থেকে 77 তোমারও দেখা, আমার তো পুরো দেখা। অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, কংগ্রেসের গুন্ডাদের, দুর্বৃত্তদের তাণ্ডব দেখেছি, নেতাদের ঔদ্ধত্য দেখেছি। কোথায় দেশেই বা কোথায়, বাংলায় কোথায়? আফটার 77 সিপিএম তোমার পছন্দ করতে পারো, না করতে পারো, একটা মিলিটেন্ট রেজিমেন্টেড অর্গানাইজেশন আজও রয়েছে। অনেক রাজনৈতিক দল ক্ষমতা থেকে চলে গেলে 72 ঘন্টার মধ্যে তাদের খুঁজে পাওয়া যাবে না, কিন্তু সিপিএম অনেক বলছো কেন? তুমি ভাববাচ্চে কথা কেন বলো? তোমার কাছে তো ভাববাচ্চে আমি শুনতে চাই না, একদম নাম আচ্ছা করে ঠিক, বলো। আমি বলছি যে কংগ্রেস তৃণমূল এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে না। কোথায় যাবে? এত কোথায় যাবে? ওই সব যে যাক মতো বসেই যাবে, নাহলে একে ওকে তাকে ধরে অন্য জায়গায় নিজেদেরকে এক কথা, কত নিরাপদে থাকার জন্য, রাখার জন্য। কত পার্সেন্ট অফ টিএমসি উইল আলটিমেটলি ল্যান্ড ইন প্রিজন? সেটাই জানি না, সেটা নির্ভর করছে যে জুডিশিয়ারি এবং ইনভেস্টিগেটিং এজেন্সি রোলের উপর নির্ভর করে, এগুলো নির্ভর করে। আমি যেটা কালকেও অনেক জায়গায় বলেছি, এই যে কালকে যে ঘটনাটা হাইকোর্টে ঘটল, আশ্চর্য। তোমার কি মনে হয় এটা অর্কেস্ট্রেটেড? একেবারেই তোমার কাছে খবর আছে? হ্যাঁ, না খবর থাকার তো কোনো কারণ নেই। আমি আজকের দিন পর্যন্ত হাইকোর্ট বারের সিনিয়র মেম্বার, ওকে, তো আমার সঙ্গে এক্স প্রেজেন্ট জজ সাহেবদের বা বড় বড় সমস্ত উকিল ব্যারিস্টারদের সঙ্গে, জুনিয়র সকলের সঙ্গে তো আমার রেগুলারই যোগাযোগ রয়েছে। তো এটা কোনো কাজ হচ্ছে? এটা হচ্ছেটা কি? ব্যারাকি। হ্যাঁ, তো সুতরাং এটা খুবই দুর্ভাগ্য। এবং আমি সবচেয়ে বেশি যেটা আমি কনসার্ন এবং ভাবিত চিন্তিত, যে এই যে ইরিপিয়ারেবল লসটা হয়ে গেল বাংলা সমস্ত ক্ষেত্রে, এটা রিপেয়ার হতে কত সময় লাগবে? 100 বছর। বলুন।
সর্বক্ষেত্রে এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ঘটনা হলো, ঘটে গেল, কারা এনকারেজ হলো, কাদের ইম্পেটাস দিল এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী, কাদের ইম্পেটাস দিল? কেন বাংলা তো উন্নয়নের জোয়ার বইছে। বাংলায় যদি উন্নয়নের জোয়ার ঘটতো, তো ভাষণে যদি না হয় আর পাঁচালিতে না হয়ে, পাঁচালিটা কেমন লাগলো তোমার? পড়াশোনা হয়নি, আর আমার শোনার সত্যি কথা বলছো মানসিক। আরে একটু তো পড়বে, পাঁচালি আছে আমাদের। তুমি বলছো, আমি শুনবো, করবো, তোমার বিশ্বাস করো। আমার সাংস্কৃতিক তার কারণ হচ্ছে আমি যদি কোনো কাজ করি আমার পাঁচালি দায়িত্ব হয় না, কারণ ডেভেলপমেন্ট ইজ সাচ এ থিং, উন্নয়ন হচ্ছে এমনই একটা বিষয় যেটা অনুভূত হয়, ভিজিবল হয়, ভিজিবল হয়, সেটা পাঁচালি পড়তে হয় না। তো তোমার মনে হচ্ছে যে এই পাঁচালি পড়ার মধ্যেই ওটা প্যাঁচালো মন আছে? সে তো আছেই। নিজে যদি কাজ করতো, কর্ম করতো, যদি মানুষ এত বিরুদ্ধে না যেত, এত করাপশন না হতো, কর্মসংস্থান যদি থাকতো, শিল্প যদি থাকতো, শিক্ষা ছিল দক্ষিণ দুয়ারে চলে গেছে, হ্যাঁ, আইন শৃঙ্খলা কোথায় চলে গেছে, পুলিশ তো মানে এখন নিজেরাও টাকা দিচ্ছে, কখনো কখনো শোনা যায় পুলিশ আর তৃণমূলের একটা সেকশন যে যেখানে রয়েছে সে যোগসাজসে তারা সমস্ত মানে আগে আগে আমরা জানতাম সিন্ডিকেট মানে তৃণমূলের কিছু জন, আরে সিন্ডিকেট তো তৃণমূল আর তৃণমূলের একটা সেকশন দুর্বৃত্ত আর পুলিশের সিন্ডিকেট। তাহলে পরে এই পুলিশ তো দেখিনি আমি 52 বছরের বেশি, 53 বছরে তো আমি এই পুলিশ বাংলার দেখিনি, এই পুলিশ কলকাতার দেখিনি, মানে এই জায়গায় এই লেভেলে পর্যন্ত কিন্তু ইন্টারভেন করতো না কংগ্রেস বা এই সিপিএম। সবচেয়ে বড় কথা, পুলিশকে বলার মতন জায়গায় যাওয়ার, বলার, লালবাজার হোক, লোকাল থানা হোক, বেঙ্গল হোক, কলকাতা হোক, এসপি হোক, ডিআইজি হোক, আইজি হোক, ভবানী ভবন হোক, বলার জায়গা ছিল, ফোন ধরতো। এখন এমন সমস্ত আইপিএস দের অবস্থা, নন আইপিএস এর অবস্থা, তারা তাহলে মানুষ কাকে বলবে? কোনো অঘটন ঘটলে বা কোনো খবরও তো তারা পেতে পারে, তাদেরও উপকার লাগতে পারে, একটা কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এরা সমস্ত পুলিশরা সমস্ত সে ওসি থেকে সিপি ডিসি এরা সব ফোন ধরে না, এবং যদিও কেউ ধরলো বললো ফেসবুকে ফেস টাইমে কথা বলুন। কেন রে ভাই, চুরি করেছে নাকি কেউ? যারা করেছে তারা ফেস টাইমে কথা বলবে। যদি কারোর পজিটিভ কথা থাকে, জেনুইন কথা থাকে, আইন শৃঙ্খলার ওপর কথা থাকে, এবং যদি কোথাও কোনো ঘটনা ঘটতে চলেছে এই আগাম খবর পাওয়ার পর যদি পুলিশকে সতর্ক করে দেওয়ার জন্য কোনো খবর থাকে, সে কেন ফেস টাইমে কথা বলতেই যাবে? বলবে না। কিন্তু একটা জিনিস দেখো, এত কথা বলছো তুমি, হয়তো খুচি খুচি জিজ্ঞেস করছি আমি, কিন্তু এইটা তো এইরকম একটা দুর্বৃত্ত প্রধান দল, তারা তো 15 বছর বাংলা শাসন করলো। ব্যাস, হোয়াট ইজ দ্য গ্যারান্টি যে আরো 5 বছর করবে না? না, তার কারণ হচ্ছে যদি করে তাহলে জানতে হবে করেছিল কি। ত্রহস্পর্শ ছটপট করছে বাংলার মানুষ। ত্রহস্পর্শটা কি? দুর্নীতি রাজ, দুর্বৃত্ত রাজ, পুলিশি রাজ। এবং এই যে এসআইআর এর উপর এত গাত্র দাও জ্বালা কেন? ইডি সিবিআই এর উপর এত গাত্র দাও জ্বালা কেন? আচ্ছা, এর আগেও তো অনেক মন্ত্রী এমএলএ জেলে গেছে, পুরো শিক্ষা দপ্তরটা তো জেলে গেছে। আচ্ছা, টিএমসিপির পদাধিকারী জেলে, যুব তৃণমূল পদাধিকারী জেলে, এক্স ভাইস চ্যান্সেলর জেলে, এক্স মধ্যশিক্ষা পর্ষদ জেলে, এক্স এসএসসি চেয়ারম্যান জেলে। কেন আজও পর্যন্ত মাসোয়ারা দেওয়া, আমাদের ট্যাক্সের টাকায় মাসোয়ারা দেওয়া ননি পালকিওয়ালারা, ননি পালকিওয়ালা কাকে বলছি তুমি বুঝতে পারছো? ননি পালকিওয়ালা আছে, কপিল সিব্বাল, মনু সিংভিরা, কেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে একবারও সিবি বা ইডি এর বিরুদ্ধে কেন কেস করে না? কেন জানতে চায় না যে অন্যায় করছে? উল্টে দেখলাম ইন্ডিয়া টুডেতে অভিষেক মানু সিংভি ওয়াজ জাস্টিফাইড হোয়াট মমতা ডিড। তাহলে তুমি বলো, এরা সব হচ্ছে আমাদের ভারতবর্ষের কোন একটা রাজনৈতিক দলেরও নেতৃত্ব দেয়, জনপ্রতিনিধিও যদি বেঙ্গল থেকে রাজ্যসভায় নেতৃত্ব দেয় না, ওখানে নামটা লিখিয়ে রেখেছে, আর এখান থেকে ওই তৃণমূলের সাপোর্টে কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় নমিনেশনে। তাহলে তুমি কি আশা করতে পারো? মানে মাঝে মাঝে এই সমস্ত মানুষদের দেখে শুনে সত্যি কথা কষ্ট লাগে। আমাদের তো জীবনটা প্রায় আমরা কাটিয়ে এলাম। হোয়াট ইজ অ্যাবাউট আওয়ার সন এন্ড ডটার? দে উইল নেভার কাম। তোমার বাচ্চারাও নেই, আমার বাচ্চারাও নেই। ঠিক আছে, তারা নয় নেই, এরকম ঘরে ঘরে গিয়ে দেখো, আমরা সবাই হচ্ছি
একটা সম্প্রসারিত ওল্ড এজ হোম। অনেকগুলো, মমতা ব্যানার্জি বলে আমি অনেকগুলো প্রজন্মকে তৈরি করে দিয়েছি, কিন্তু আমি চুরির কাজে। কিন্তু আমি বলছি যে আমার পরের প্রজন্ম, তারপরের প্রজন্ম মানে নাতি নাতনিরা, মানে আমাদের নেক্সট জেনারেশন টু কাম, তাদেরকে কোথায় রেখে দিয়ে যাব, কোথায় রেখে দিয়ে যাচ্ছি আমরা? এটাও তো সত্যি ভাবনা চিন্তার ব্যাপার। 9টা বছর গণতন্ত্রের কথা বলে মুখ্যমন্ত্রী, লজ্জা করে না? 9টা বছর একটা কলেজ ইউনিভার্সিটি ইলেকশন হয়নি। ও টিএমসিপি কি করবে, ওর ছাত্র সংগঠন কি করবে না করবে আমার জানার দরকার নেই, বাট আদার পার্টিজ আর দেয়ার। অনেক পার্টি আছে যাদের রিক্রুটিং সেন্টার ওই কলেজ ইউনিয়ন, তাহলে সেখান থেকে বঞ্চিত করলো তো ছাত্রছাত্রীদের। তাহলে যুবক যুবতীরা বঞ্চিত, ছাত্রছাত্রীরা বঞ্চিত, চাকরিজীবীরা বঞ্চিত, চাকরি পেয়ে চলে যাচ্ছে, চাকরি করছে কে চুরি, কে দুর্নীতিতে নিয়োগে যুক্ত, আর চাকরি যাচ্ছে কাদের। কিন্তু ধরো এই যে একটা ব্যবস্থা তো উনি তৈরি করেছেন, যেখানে যেটা এটা আমার থিসিস, আমি জানি না তুমি এগ্রি করবে কিনা। সেটা হচ্ছে, দেখো, একটা ইকোসিস্টেম তৈরি করেছেন উনি, যেখানে at various levels of administration and police almost everyone has the vested interest যে ইনি না থাকলে মুন্ডু গেলে আমরাও খেতে পাবো না। 2-4টে IAS IPS বাদ দিলে বেশিরভাগই অযোগ্য, অপদার্থ এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত বা অর্থনৈতিক আর্থিক দুর্নীতিতে যুক্ত, তাদের সমস্ত বেশিরভাগ, 2-4টে বাদ দিয়ে তাদের সকলকে they are at the helm of the affairs. They are the people who actually do all the nasty work during election. বিডিও থেকে শুরু করো, বিডিও, তারপরে এসডিও, তারপরে ডিএম, এত প্রমোটি আইএস কোন জমানায় আমি দেখি না, ভর্তি গিজগিজ করছে। আবার প্রমোটি আইপিএস। তার মানে কি চুলচুলকে এদেরকে নেওয়া হয়েছে সো দ্যাট দে ফিট দ্য বিল। 364 দিন আদারওয়াইজ হেল্প করবে, আর 365তম দিন আমাকে ক্ষমতায় থাকার ভাব প্রশস্ত। কিন্তু এই যে বলছো তুমি এত কথা, তার মানে কি বাঙালি সমাজের কোন ডিএনএ তে পরিবর্তন হয়ে গেল? সেটা আমি ভাবিও না, বলিও না, তবে এইটুকু আমি বলবো যে বাঙালি একটা বিপ্লবী জাতি। আমরা কালের লিগাসি বহন করি, বাঙালিরা প্রতিবাদী জাতি। কালচার, এটা কলকাতা বা বাংলা কালচারাল স্টেট, সিটি, মেগা সিটি এবং স্বাধীনতার জন্মস্থান এটা। বাঙালি পরমান্ন খেয়ে বাঁচবে, কিন্তু সেই বাঙালি, আমাকে বলো তো, আমি বলছি তো, তোমাকে বলছি আমি আশাবাদী। আমি বলছি শোনো, এই বাঙালি ঘুরে দাঁড়াবেই, দাঁড়াবে, দাঁড়াবে। এই বাঙালি এই সমস্ত গুলোকে মেনে নেওয়ার পাত্র পাত্রী নয়, নেবে না, নিচ্ছে না, নিচে 2026 ইলেকশনে। শুনে রাখো, পাশের ঢাকায় ছাত্ররা বুক চিতিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে একটা অফিসিয়াল প্রাইম মিনিস্টারকে দেশান্তরী করলো। নেপালে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তাদের কার বিরুদ্ধে ছিল, নেপো, মানে যে নেপোটিজমের প্রোডাক্ট যারা, নেপো। তাহলে তো এভরি টিএমসি শ্রীলঙ্কায়, তা শ্রীলঙ্কা তার আগে হয়েছিল বিকজ অফ দ্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। মাদাগাস্কারের মতো একটা ছোট্ট দেশ, সেখানেও ছাত্রদের বিক্ষোভ। ধরো এই যে ইসরায়েলের বিরুদ্ধে যা কিছু বিক্ষোভ আমরা দেখেছি, সেগুলো হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি। তারপর অবশ্যই স্টেট রিপ্রেশন ফেস করে ওরা এখন কিছু করার নেই, কেননা ডোনাল্ড ট্রাম্প তো মানে আন্তর্জাতিক মানবতা ব্যানার্জি। কেমন এখন আমাদের যে ছাত্র সমাজ, আমরা যা কিছু আমাদের ওই জন্য তো দুটো জগন্নাথ ভেঙে দিয়েছে 9 বছর যে ও সমস্ত এগুলো, কিছু কিছু জিনিস তোর পরিকল্পনা মাফিক। এই যে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন না করতে দেওয়া, ওই একটা কারণ। তবে একটা কথা আমি বলছি, আমি এটা বহু মিটিংয়েও বলি, পাবলিক মিটিংয়েও বলি, কর্মী মিটিংয়েও বলি, যে শাসক দল বা মমতা ব্যানার্জি যদি মনে করে থাকে যা খুশি তাই করব আর পার পেয়ে যাব, তুমি যে কথাগুলো বললে মাদাগাস্কার, শ্রীলঙ্কা, নেপোটিজমের নেপাল বা বাংলাদেশের ছাত্ররা, এদের সকলের কিন্তু পুলিশও ছিল, মিলিটারিও ছিল।
মমতা ব্যানার্জি আর তৃণমূল যেন মনে রাখে, এদের কিন্তু পুলিশ আছে, ডিজিসিপি আছে, আইপিএস আছে, কিন্তু মিলিটারি নেই। তো সুতরাং যদি রিভোল্ট কোনোদিন হয়, ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর দেম তাদের নিজেদের রক্ষা করা। ঈশ্বর না করুন এরকম ঘটনা ঘটুক, কিন্তু যেভাবে চলছে শাসক দল, যে দমন পীড়ন উৎপীড়ন চলছে, আর যেভাবে বিরোধী শক্তিকে পর্যুদস্ত করা, যেভাবে হত্যা করা হচ্ছে নানানভাবে, তো এটা কিন্তু চিরস্থায়ী না বন্দোবস্ত যে নয়, কোনো কিছু সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। ভেঙে গেছে। সুতরাং এটা যেন ওরা মনে রেখে চলে। আমি সেই সব বলছি না, আমি বলছি যে নাও আই এম কামিং টু ইউর প্রেজেন্ট ফেজ অফ পলিটিক্স। এই মার্চ মাসে তোমার 2 বছর হবে নতুন বাসায়। তো এটা এমন একটা দল যেটা বাংলার রাজনৈতিক সংস্কৃতিতে সম্পূর্ণ অপরিচিত একটা জিনিস, ব্র্যান্ড, এবং সেটা তার বাঙালিত্ব জাহির করার প্রশ্নে এখনো পর্যন্ত কোথাও একটা সেন্স অফ এলিয়েনেশন। এটা একটা আমি বলছি, খুব ভালো প্রশ্ন তুমি আমাকে দিয়েছো, আমি এক্সপেক্ট করেছিলাম। তবে তুমি ছাড়া এরকম ধরনের প্রশ্ন করবে এটাই বাকি সেই করার সাংবাদিক ভাই ওই বাংলা। আরে চালো, হ্যাঁ, এটা একটা প্রচার এবং অপপ্রচার। তুমি আমাকে একটা ভারতবর্ষের পার্টি দেখাও, যে পার্টি যে কোনো তার ছোট বড় মাঝারি মিটিং এর আগে শ্যামাপ্রসাদ মুখার্জি ছবিতে মালা দিয়ে, মানে একজন বাঙালি ছবিতে মালা দিয়ে, ভারত মাতা, কারণ আমরা ভারতবাসী, আমরা জন্মেছি, দেশ আমাদের মাতা, এবং আচ্ছা শ্যামাপ্রসাদ মুখার্জি, অবশ্যই দীনদয়াল উপাধ্যায়ও রয়েছে। এতগুলো মাতা নিয়ে আমরা কি করবো? একটা ভারত মাতা, একটা গো মাতা, একটা বাংলার মাতা, হ্যাঁ, এই মাতা বাংলার কোথায় মাতা? এই যে আমাদের নবান্নে যিনি না, আমি বাবা তোমরা আমি বলছি না, হিন্দু ধর্মের মানুষেরা দেশ আমাদের মাদারল্যান্ড, সেই অর্থে দেশমাতৃকা ভারত মাতা। বাংলাও আমাদের মা। না, সেটি বাংলাদেশ খর্বজলে ডাঙাত করে সংখ্যাহারণ, দুই ঠিকই আছে। নয়নে স্নেহের আশীষ। সুতরাং আমরা আমাদের যে জন্মদাত্রী, তার সঙ্গে আমরা আমাদের বাংলা বা দেশকে তুলনীয়। এই একটা। আর একটা হচ্ছে যে তোমার যে কৃষ্টি সংস্কৃতির প্রশ্নে এইটা কিন্তু একটা বদমাইশি বা একটা অপপ্রচার, এটা সকলেই করে থেকে থাকে। তবে আমি বলবো যে ভারতবর্ষে শাসন করছে 4বার, 3, আর আগে অটল বিহারী বাজপেয়ী একবার, পুরোটা 20-21টা রাজ্যে করছে। এখন বাংলার মানুষও তো দেখছে যে এখানে অন্য কোনো রাজনৈতিক দলে 39 বা 40% তো নেই, তো বাংলার মানুষ তো দিয়েছে, তো তাহলে ওইটা তো খাটে না ওই কথা। কিন্তু আর যারা পেয়েছে অনেক ভোট, তো তার মধ্যে তো মৃত ভোট, ভুতুরে ভোট, ভুয়ো ভোট, ডাবল ট্রিপল এন্ট্রি ভোট রয়েছে। সেই জন্যই তো এত জ্বালা যন্ত্র এসআইআর নিয়ে এত জ্বালার কারণ তো সেইটাই। এসআইআর নিয়ে তোমরা তো জনগণের সঙ্গে থাকো, সাধারণ মানুষের কি মনোভাব? সাধারণ মানুষের মনোভাব হচ্ছে যে ঠিকই, যেটা সাধারণ মানুষ এবং গণতন্ত্র ইন দ্য স্ট্রিক্টেস্ট সেন্স অফ দ্য টার্ম বিশ্বাস করে এমন কোন মানুষ কি চায় না যে একটা নির্ভুল ত্রুটিহীন একটা ভোটার লিস্ট, যে ভোটার লিস্টে ভূত প্রেত থাকবে না, যে ভোটার লিস্টে অনুপ্রবেশকারী থাকবে না, যে আমার ভারতীয় নয় সে ভোটার লিস্টে থাকবে না, মৃত মানুষ থাকবে না, সব মৃত মানুষরা ওই ভোটের দিন ভোট দিতে আসে, এবং সেসব প্রথিতযশা নামি দামি সমস্ত লোকজন আছে, তাদের সব বাবারা এখনো বেঁচে আছে, জানি তার মধ্যে মন্ত্রীযন্ত্রীও আছে। তাই এটা তো তুমি তো 2024 পর্যন্ত ভূতেদের বেনিফিশিয়ারি ছিলে। আমি এই একটা জিনিস আমি তোমাকে বলি, আমাদের তো সিপিএম এর বিরুদ্ধে লড়াই, আমার 2টো ইলেকশন লুট করেছিল, 2-3টে ইলেকশন লুট করেছিল। বড়নগরও যদি তোমার কেউ থাকে কান পেতে জিজ্ঞাসা করবে, কেউ ওখানে অনেক কিছু বলত, এমপি টেম্পিরা সব বদবুদ্ধি দিত, এই সমস্ত। আমি কোনোদিন বলি না, আমি পুলিশকে কি বলতাম, যদি যোগাযোগ থাকে, একটা অন্যায় হতে দেবেন না, আর তোমাদের সঙ্গে মানুষের ভোটে জেতা হারা হবে, মানুষের ভোটে জেতা হারা হবে, কোনো ওই ফলস অমুক তমুক ওই সমস্ত দেয় না ভোট, ওসব হবে না।
এটা কেউ বললে পরে মিটে গেছে, তারপরে দাঁড়িয়ে উঠে আমি এটা করে দিতে। সুতরাং আমি যে কবার জিতেছি, যদি প্রমাণ করা যায় যে আমি ওই ছাপ্পা মেরে, বা আমি বরঞ্চ আমার ভোট ছাপ্পা মেরে জিতেছে তিনবার, আমার ভোটেতে তিনবার আমার 95 পুরসভা, 96 লোকসভা এবং 2006 বিধানসভা, এই 96 বিধানসভা, কি 38 নম্বর ওয়ার্ডে সিপিএম। আর তারপরে বিদ্যাসাগরের বিধানসভায়, তারপরে বরানগরে তখন ওই দাঁড়ালো ওই আরজেডির টিকিটে দাঁড়ালো ওই মোহাম্মদ সোরা। বুঝলাম, কিন্তু একটা কথা বলো, যে এই যে একদিকে তুমি বলছো সমাজের এই অধঃপতন, কেউ কোনো রাগ করে না, মানুষ এত বড় একটা অন্যায় চোখের সামনে ঘটতে দেখেও দলে দলে মিছিল করে। হ্যাঁ, তখন মনে হয় আমার যে আমার কথা হচ্ছে একটা অপোজিশন দল কি করছে, কয়েকটা টায়ার এ আগুন দেওয়া ছাড়া আমি তো না কোনো করছে, রকম করছে, প্রতিবাদ করছে, না প্রতিরোধ করছে, দেখছি না। হচ্ছে না, এখন হচ্ছে, ঠিকই বলছো তোমরা, বলো এই বলাতে যদি আরো আমরা বেশি করে আমরা উৎসাহিত হয়ে বা আমাদের নামা উচিত বা নামি। কিন্তু এটাও ঘটনা, আমি তোমাকে বলছি, শুভেন্দুকে 100 বারের ওপর মিছিল মিটিং করার জন্য হাইকোর্টে 104 যেতে বার। হয়। 104, তাহলে 104 বার শুভেন্দুকে মিছিল মিটিং করার জন্য হাইকোর্টে যেতে হয়। তারপরে মমতা ব্যানার্জি আর এই সরকার বড়াই করবে, এই প্রশাসন বড়াই করবে, এটা সিপিএম এর আমলে হয়নি। কিন্তু এটা 34 আকাশের বছর। ক্ষেত্রে প্রযোজ্য নয়। না, প্রযোজ্য। তুমি একটা মিটিং করতে চাইলেও কি হ্যাঁ, একই আটকে দেবে? একই 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 হয়েছে তো, এরকম হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। আচ্ছা, আগে কি এত মানে সভা করতে গেলে পুলিশের অনুমতি দরকার হতো? না, এত কিছু ছিলই না, এত ইন্টারফারেন্স ছিল না, করতো না সরকার, করতো না, এত পুলিশের প্রশাসনও করতো না, বা এত সরকারি দল। সিপিএম জমানায় ধরো এই 19 কোন সালে হলো, ওই 13 জুলাই, তারপরে সিপিএম জমানো তো দীর্ঘদিন ছিল। কি করে দাঁড়ায় এসপ্ল্যানেডে 21 জুলাইয়ের পরে, হ্যাঁ, 93, প্রত্যেক তাহলে বছর 7 আর 11, 18 বছর, 18 বছর তাহলে পরে সিপিএম অ্যালাউড টিএমসি টু হোল্ড র্যালিজ দেয়ার। ইয়েস। তো কেউ তো কোনো পারমিশন পায়নি বলে কোনো অভিযোগ করতে পারে না। একটা অদ্ভুত একটা সংকীর্ণ মনা, অদ্ভুত একটা হিংসুটেপনা, অদ্ভুত একটা ঝগড়া করিয়ে দেওয়া। আর পুলিশও অদ্ভুত একটা ব্যাপার, বেশ কিছু পুলিশ যদি বা প্রশাসনের লোক ISW BCS বা তোমার IPS WB, এরা যদি বলে যে না এটা আমাদের দ্বারা হবে না, চাকরি তো পেয়েছে, বাবা মার খরচা করেছে নিজের মেধায়, তো এই সমস্ত কিছু তারা কি করে মেনে নেয়? আচ্ছা, এটা কি হতে পারে, অনেকে বলে থাকেন, একটু সিম্পলিস্টিক মনে হয় আমার তবু, যে এই যে প্রশাসন বলতে বাংলার হাত, বাঙালির হাতে বাংলার প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, তুমি যদি একদম না, মমতা ব্যানার্জি তো অস্মিতা, বাংলা, বাঙালি নিয়ে জাহ্নবী যমুনা বিগলিত করুণা, প্রতীক জৈন বাঙালি, আচ্ছা, ওর বাকি দুটো ডিরেক্টরও বাঙালি, চান্ডেল আর একটা কি সিং, হ্যাঁ বাঙালি। হ্যাঁ, তারপরে আমি এগুলো আমি বলতে চাই না, আমি ভারতীয়ত্ব বোধে বিশ্বাসী, এগুলো আমি বলছি যেহেতু এই ন্যারেটিভ মমতার এবং তৃণমূলের সব জায়গায় এটা বলে বাংলার অস্মিতা, বাংলা বাঙালি নিয়ে যেন দরদ উতলে উঠছে। তাহলে পরে তোমার আচ্ছা বাঙালি সাকেত গোখেল কেন তোমার রাজ্যসভায় যাবে বাংলার একজনকে বঞ্চিত করে, বা আরো সমস্ত এমপিরা রাজ্যসভার এবং লোকসভা? সে তো বুঝলাম, সেগুলো তো ধরো একরকম। আর 2 নম্বর অন্যদিকে বলছি, আর বাঙালি যোগ্য থাকা সত্ত্বেও, যোগ্য বাঙালি থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করে ডিজি পর্যায়ে দেখো পরপর, সিপি পর্যায়ে দেখো পরপর, এই এখন একটাকে সিএস করে বলছে বাঙালি করছি, সেটা তো অন্যায় করছে, 10 জনকে টপকিয়ে করেছে। হওয়া কথা কার, আর করেছে কাকে? সামনে নির্বাচন, আর এখন ওই ঢেরা পেটাবে দেখো বাঙালি করেছি, বাঙালি করেছি, তাও মহিলাকে করেছি। ওকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই বলে যে যাই বলুক আর তাই বলুক, লক্ষ্মীর ভান্ডার আর কি আছে সব স্ত্রী, কন্যাশ্রী আরো কি সব স্ত্রী, তাই দিয়ে দিদি মাত করে দেবে। এটা এবার বাংলার মা বোনেদের ভাবতে হবে, যা যা রয়েছে প্রজেক্ট সেগুলো সবই থাকবে, কোনো প্রজেক্ট কেউ বন্ধ করে না। আমরা ক্ষমতায় এলে
এই সব প্রজেক্ট থাকবে, বাড়তি প্রজেক্ট হবে এবং যা প্রাপ্য যারা পাচ্ছে প্রতিটি প্রজেক্টে তার থেকে বর্ধিত, মানে বাড়িয়েও দেওয়া হবে। কিভাবে দেবে তোমরা যে এই যে তোমার আমাদের- চাঁদ আমাদের হাতে দেওয়া আমাদের কেন্দ্রের কাছ থেকে স্পেশাল প্যাকেজ দাবি করতে হবে। ভিখিরি করে দিয়ে যাচ্ছে, ভিক্ষা চাইতে হবে কেন্দ্রের কাছে, তো ভিখিরি করে দিয়ে গেছে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে এই সরকার মানে সিপিএম এর সরকার কেউ নিলামেও কিনবে না। এখন নিজে বলুন কত লক্ষ কোটি টাকার দেনা কি করে দিয়ে গেলেন রাজ্যটাকে। সে তো ধরো সব রাজ্যেরই আছে, আর কেন্দ্রীয় সরকারের দেনা তো কম না। সেটা না, আমি বলছি উনি বলেছিলেন। না, আমি এখন দেনা পাওনায় যাচ্ছি না, কিন্তু এগুলো কাউন্টার করার জন্য কি না একটা সেটা আমি মা বলছি, বলে না বলছে। না, আমাকে বলতে দাও যে একটা জিনিস মানুষ হাতে গরম পাচ্ছে, পেয়ে অভ্যস্ত। আরেকটা হচ্ছে ওয়ান বার্ড ইন বুশ, টু বার্ডস ইন বুশ ইজ বেটার দ্যান ওয়ান ইন ল্যান্ড। হতে পারে না? না ঠিকই বলছো, কিন্তু সেটা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি, মা বোনেদের, যে মা বোন নিশ্চয়ই আপনাদের অর্থের প্রয়োজন রয়েছে, পাচ্ছেন, পাবেন, আমরা এলেও পাবেন, বাড়তি পাবেন। কিন্তু তার পাশাপাশি আপনারা যে দুটো জিনিস ভাবুন, এক হচ্ছে আপনাদের সম্ভ্রম ইজ্জত, বাংলার যে মা বোনেদের সম্ভ্রম ইজ্জত যাচ্ছে, যেভাবে বাংলায় প্রায় প্রতিদিন রেপ হচ্ছে আর বিচার পাচ্ছে না, এটার সঙ্গে কি আপনারা আপোষ করবেন মা বোনেরা? এক। দুই হচ্ছে যে আপনাদের সন্তান সন্ততি, আপনাদের নাতি নাতনিরা, তারা এখানে যোগ্য শিক্ষা পাবে? এই সমস্ত ঘুষ দেওয়া শিক্ষক তারপরে চাকরি পাবে, চাকরি পেয়ে সে চাকরি থাকবে? তাহলে তারা কি করবে? পরিযায়ী শ্রমিক হয়ে অন্য প্রদেশে যাবে? তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু তাদেরকে ভাবাচ্ছে। আমি বহুজনের কাছ থেকে কথা বলে এই ফিডব্যাকও পেয়েছি যে আপনারা যে ওই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি মনে রাখবেন আপনাদের ছেলেদের বা আপনাদের স্বামীদের রক্তাক্ত দেহ মৃতদেহের কথা, মা বোনেদের ইজ্জত সম্ভ্রমের কথা, এবং আপনার সন্তান সন্ততি নাতি নাতনি ভবিষ্যতের কথাটা। তুমি বলছো এটা অলক্ষ্মী রাতে লক্ষ্মী পাবো? অনেকটা তাই, হুম? অনেকটা তাই। কিন্তু তো মানে আমি এখনো বুঝতে পারছি না, ধরো এপ্রিল মাসে যদি নির্বাচন হয়, তাহলে কোথাও কি তুমি পরিবর্তনের গন্ধ পাচ্ছ? পুরো একদম মানুষ একদম এই ঘাটতি সেটা তো শুধু বিজেপি নেতারা পাচ্ছে, আর মানুষ তো পাচ্ছে না। চুপ করে রয়েছে মানুষ। আমি তোমাকে বলছি শোনো, সালে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা সময় বাড়িতে কথা বলা যেত না, বাড়িতে বাড়িতে। আমি এটা একটা দুটো বাড়ি না, আমরা মেলামেশা করি, আমরা মেলামেশা করি, যোগাযোগ রাখি। তো সুতরাং টিভিতে মমতা ব্যানার্জির কণ্ঠস্বর শুনে সার্ভ করে দিত না, এক চ্যানেল থেকে এক চ্যানেলে চলে যেত না। এখন মমতা ব্যানার্জির সম্পর্কে ট্রেনে, ট্রামে, বাসে, আড্ডাস্থলে, চায়ের দোকানে, গ্রামে গঞ্জে, শহরতলিতে, শহরে, সর্বত্র, ছোট ব্যবসাদার, মাঝারি ব্যবসাদার, আমার তো বড় বড় ব্যবসাদার, বড় বাজারে এমএলএ ছিল, বড় বড় ব্যবসাদার কাল পরশুদিন আমাকে বলে 6,688 কথা বললো, আরো যা রয়েছে তার 50% যদি মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসে, বাকি 50% আবারও চলে যাওয়ার বন্দোবস্ত করছে, গোটাচ্ছে ব্যবসা। এত চাপ, এত তাদের কাছ থেকে মানে এক্সটরশন, টাকা পয়সা। তুমি বলো না আইএনটিটিউসি প্রথম দিকে দায়িত্বে নকশাল, পরের দিকে দায়িত্বে সিপিএম। তৃণমূলের কেউ নেই বা ছিল না। ঠিকই তো। এখন কি করবে? দেখো, যারা নকশাল থেকে আসে বা সিপিএম থেকে আসে, তাদের তুলনায় হয়তো তাদের ইন্টিগ্রিটি বেশি। এই দেখো, তুমি বলে সুমন জানো, জেনে তুমি আমার এটা বলছো, আমার মুখ দিয়ে তুমি বলাবে। তোমার কি মনে হয় যে আইএনটিটিউসি সভানেত্রীর কথা বললাম, প্রথম জন নকশাল, দ্বিতীয় জন সিপিএম, তোমার কি মনে হয় যে এরা কোনোদিন ট্রেড ইউনিয়ন মুভমেন্টের সঙ্গে এদের নাম যুক্ত ছিল? ছিল না। নেভার। প্রফুল্ল বাবু যখন করেছিলেন ওই জুট মিলে, জোর সঙ্গে যেত থাকতো না। এরা ট্রেড ইউনিয়নের কি বোঝে না, ট্রেড ইউনিয়নটা জানেই না। তুমি বলো না আজকে বাংলা ধুঁকছে, বাংলার ট্রেড ইউনিয়নটার কি হলো বলতো? বাংলার শ্রমিকরা যে কোথায় রয়েছে বলতো? তাহলে সুতরাং এ একেবারে মানে পরিকল্পিত ধ্বংসলীলা। বুঝলাম, কিন্তু
এখনো পর্যন্ত আমার কিন্তু মনে হচ্ছে না যে মানুষ ভাবছে বিজেপি ইজ অ্যান অল্টারনেটিভ। একদম। আমি তোমাকে ভাবছি তাছাড়া তো বিকল্প নেই, বলো না তুমি। তুমি তো বলবেই। না না, আমি তো বলছি না না, হ্যাঁ। তুমি আমাকে বলো তাহলে বিজেপি বাদ দিয়ে অল্টারনেটিভটা কি? কেউ নেই, ব্যাস ডেলিউট। ব্যাস, সেই জন্যই বলছি তো যে বিজেপি ইজ অল্টারনেটিভ। ওকে, এবং একবারে বিজেপিকে আমি বলবো, আমি করজোরে বলবো, আমার আবেদন, আমার নিবেদন, হ্যাঁ, 34 বছর আমাদের দেখতে হবে না, 15 বছরও দেখতে হবে না, 5টা বছর আমাদের দেখুন। কি করবে তোমরা? দেখুন, যে ধ্বংসলীলা ওর কথা আলোচনা করলাম সেটা বাংলায় অন্তত শান্তি দেব, বাংলায় আইনের শাসন এটা দেখাবো, বাংলায় এইভাবে হরগোবিন্দ দাস, চন্দন দাসদের খুন হতে দেবো না, বাংলায় এবং প্রতিদিন যে খুন মার্ডার হতে দেবো না, বাংলায় তামান্না হতে দেবো না, বাংলায় তিলোত্তমা অভয়া হতে দেবো না। এগুলো একটু বাড়াবাড়ি রকম হয়ে যাচ্ছে না? আমি একদম দায়িত্ব নিয়ে না, না, বলছি, তুমি- আমি একজন দায়িত্বশীল কর্মী হ্যাঁ। দলে। তুমি তো এবার টকিং অফ মানে একদম র্যাডিক্যাল চেঞ্জ। না, র্যাডিক্যাল চেঞ্জ আনতে হবে, বাংলার মানুষ চায়। What about- বাংলার মানুষ এই যে চিত্র, এটা কিন্তু আশা করেনি মমতার কাছ থেকে, এটা আশা করেনি, চায়ও নি, এবং সেদিকে তিনি ভ্রুক্ষেপ করেন না। অদ্ভুত ভাবে কি করা হলো বলো তো অভয়ের ব্যাপারটা, কিন্তু অভয়ের মা বাবার দেখে, অভয়ের চোখ দিয়ে শোনো জল বেরোয়নি, রক্ত বেরিয়েছিল। অভয়ের মা আজও ঢুকরে ঢুকরে বাবা মা কাঁদে। তোমার কি মনে হয় তমান্নার মা সুইসাইড করতে গিয়েছিল? চোখের জল, তুমি কি মনে হয় এদের এদের চোখের জলের কোনো মূল্য নেই? এগুলো লাগবে না? লাগবে। লাগবে লাগবে লাগবে। মানে দেখো, এখন মুশকিল হচ্ছে তোমার কাছ থেকে তো এটার অন্যরকম কিছু আশা করাটা ভুল হবে। খালি আমি শেষের দিকে এসে গেছি আলোচনা। হোয়াট অ্যাবাউট দিস 30% or 33% অফ পপুলেশন যাদের কাছে বিজেপি একটা সমূহ উপদ্রব হিসেবে এই সরকার এবং দল সাকসেসফুলি প্রেজেন্ট করতে পেরেছে? মুসলিমদেরকে অনেক কথা বলে, অনেক কিছু করে। তুমি তো যে পাড়ায় থাকো সেখানে মুসলমানই বেশি। আমি রাজাবাজারের এমএলএ ছিলাম, হ্যাঁ, আমি জাকেরিয়া নাকোদা মসজিদের এমএলএ ছিলাম। মুসলিমদের সবাই স্বাভাবিক, কারণ আমি একটা সময় জাকেরিয়াতে, এই আমার স্ত্রী বৌবাজির আসার আগে আমি তো জাকেরিয়া কলবুল্লাহ স্ট্রিটে থাকতাম। যাই হোক, সেটা বড় কথা না। সুতরাং যাই, তারা এবার অনেকটাই বুঝতে পেরেছে, এবং তারা এই বিভিন্ন সময় যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে উনি যে আশ্বাস দিয়েছিলেন, তার বিপরীত দিকে উনি হেঁটেছে। সেটা কি ওয়াকফের প্রসঙ্গে? ওয়াকিবের প্রসঙ্গে রয়েছে, তারপরে ওদের চাকরি বাকরির প্রসঙ্গে রয়েছে, কর্মসংস্থানের প্রসঙ্গে রয়েছে, তারপরে এই যে বিভিন্ন জায়গায় যে বকরি ফকরিতে যেভাবে ওদের সমস্ত জীবন পুড়িয়ে মারা টারা হলো, তো সেগুলোরও তো কোনো সেই অর্থে না, সবই মানছি আমি, কিন্তু হয়তো একটা লেভেলে ডিসকন্টেন্ট আছে। কিন্তু তোমাদের দল থেকে এত বেশি রকম উগ্র হিন্দু 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 করা হচ্ছে যে আমার মনে হচ্ছে তারা যদি আবার দেখে যে এইভাবে যদি হিন্দু আনার উপাসনা করা হয় তাহলে মুসলমানরা যদি তাদের, আমি একটা কথা বলি, যে যা ধর্মের উপাসনা করবে না, আমরা ধর্মের মন্দিরে গিয়ে করছে না, তো জনসভায় করছে। তো জনসভায় তো ওরাও করছে। জনসভায় যদি ঈদের জনসভায় রেড রোডে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দু ধর্ম গন্ধা ধর্ম বলে, তখন তো তার প্রতিবাদ হয় না? এই কথা বলেছেন, বলেছে তো গত ঈদের সমাবেশেতে প্রতিবাদ করা, এটা হয়েছে। হ্যাঁ, প্রতিবাদ করা উচিত ছিল। এবং আমার মনে হয় যে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওনাকে ডাকা, ওনারা যদি আমাদের ভাইচারার কথা বলেন, তাহলে পরে তো ওনাকে ডাকার উচিত নয়। উনি ওই কথা বলার পর প্রতিবাদ করা উচিত ছিল। এরপরে সৌহার্দ্য, এরপরে তোমার ভাইচারা কি হয় নাকি কখনো? তারপরে যে সমস্ত ঘটনা মালদা মুর্শিদাবাদে ঘটলো, তারপরে তুমি বলো সিপিএম তো তারা, কিন্তু আমার লাগবে না তাই বলে শুধু হিন্দু বলে বাপ্পাটাকে হত্যা করে দেওয়া হলো, এবং 65টা বাড়ি দোকান পুড়িয়ে দেওয়া হলো। না তাহলে পরে আমি হিন্দু বিপন্ন, আমার গায়ে লাগবে না, আঁচ লাগবে না, কষ্ট হবে না, যন্ত্রণা হবে না? কিন্তু এই ভাষা, কিন্তু আমরা তো কোনোদিন এই জিনিস বাংলাতে বলতে করতে সেই অর্থ হয়নি। এটারও নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যে এই তৃণমূল বা মমতা ব্যানার্জি ফিরাদকে একবার শাসন করেছে, সতর্ক করেছে, সিদ্দিকুল্লাহকে একবার শাসন করেছে, সতর্ক করেছে। এই কদিন আগে ওই
ভরতপুরের এমএলএটার বিরুদ্ধে কি একটা ব্যবস্থা নিল? তো আগে যখন বলেছিল যে আমরা 70% মুর্শিদাবাদী, ওরা 30% কেটে ভাসিয়ে দেবো সেই তো ভাগীরথীর বলছে, জলে। এই কথাটা ও মমতাই ওকে বলতে বলেছে। তাহলে পরে তুমি বলো, তাহলে এইগুলো শুনে তুমি বলছো যে তাপস রায়রা চুপ করে থাকবে, দাঁত বার করে হাসবে। না না না, তোমরা যা বলছো না ঠিক বলছো, আমি তোমরা তা ওইগুলোই বলছি। করো, আমি তোমরা তা- ওইগুলোই করো। আমি তা বলছি না, আমি বলছি 2024 সাল পর্যন্ত তাপস রায়ের মুখে হিন্দু বাঁচাও কথা আমি শুনিনি। সেই পরিস্থিতি হয়নি, হরগোবিন্দ দাস চন্দন দাস হয়নি। এবং কোনো মুখ্যমন্ত্রী গিয়ে ওই কথা বলেনি ঈদের সমাবেশে। মেয়র মেয়র তথা বাংলার একজন মন্ত্রী, সে মিনি পাকিস্তান বলেনি। ম্যাও কি বলছো? মেয়র মেয়র তো নয়, মেয়র। তো কথা হচ্ছে যে তারপরে বলছে যে দাওয়াতে ইসলাম, বাহ, চুপ করে থাকবো। তোমার কথা হচ্ছে মেয়র, এই জন্য এদের বললাম যে এরা কলকাতার ইতিহাস জানে না, কলকাতার সুতানুটি গোবিন্দপুর জানে না। মমতার দৌলতে মেয়র হয়ে বসেছে। তুমি দেখলে না আরেকটা ক্যাবিনেট মিনিস্টার মেসির ঘটনায়, ইংরেজি নয়, 2.5 লাইন বাংলায়, 5টা বানান ভুল। ক্রীড়াঙ্গন, ক্রীড়ামন্ত্রী, সব বানানগুলো ভুল, অব্যাহতি ভুল। সব তো তাদেরকে মেয়র ছাড়া কি বলবো? এবার মুখস্থ করো না হ্যাঁ ওদের হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কাজের কাজ হলো? তো তাদের কি বলবো তুমি বলো তো? হুম। কারা কারা? তুমি যতীন্দ্র মোহন সেনগুপ্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিধানচন্দ্র রায়, এরা সব ওই চেয়ারে বসেছে, আর ফিরাদ ওই চেয়ারে। না, আরো লোক বসে, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাশগুপ্ত, আরে বাবা, নেতাজির গুরুদেব। হ্যাঁ, চিত্তরঞ্জন ছিলেন, তারপরেই তো তারপর তুমি ভাবো তাহলে মমতা ব্যানার্জির পছন্দটা গুলো তুমি, বা পছন্দের তালিকা, মানে আমি এটা মিন করতে চাইছি, ওদের কি দোষ? পরে পছন্দ হবে না তো তাহলে হবে, কি তুমি নেবেই বলতে তো। চাইছো যে এখন একটা সাম্প্রদায়িক আগ্নেয়গিরির উপর বসে আছে বাংলা? স্বাভাবিক তো, যে ঘটনা ঘটে গেছে বহু জায়গাতে। তারপরে তুমি বলো তো, হাইকোর্টের পারমিশন নিয়ে জয়েন্ট কমিশনকে দাঁড় করিয়ে সরস্বতী পুজো করতে হয়, মা কালীর মুন্ডু কেটে দিচ্ছে, প্রিজন ভ্যানে মা কালী। তাহলে প্রিজন ভ্যানে চোর ডাক্তার ডাকা গুন্ডা বদমাস খুনি রেপিস্ট মা কালী, আমার আরাধ্যা দেবী। হ্যাঁ, মা কালী তোমার আরাধ্যাটাই মানি, প্রত্যেক বছর পুজো করছো। তারপরে তোমার গিয়ে দুর্গা পুজোর হচ্ছে শঙ্করধ্বনি, ঘন্টা, কাঁসর বাজছে, সেখানে একটা সম্প্রদায়ের মানুষ গিয়ে সেখানে গিয়ে গন্ডগোল করছে প্যান্ডেলের ভেতর ঢুকে গিয়ে। তো এর বিরুদ্ধে একটা কথা বলবে না মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন? তার মানে তুমি বলছো যে 2026-এর মে মাসে তোমাকে নবান্নেই দেখতে পাবো? না, সেটা তো আমি তো তাহলে বলছো কেন আমরাই করবো? আমরা মানে দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে, হ্যাঁ, এবং সেটা তো আমি চাই, প্রাণ মন থেকে চাই। বিজেপি তাকতি তাও সে মসনদে বসুক, আমি প্রাণ থেকে আন্তরিকভাবে চাই বাংলার একজন নাগরিক হিসাবে, একজন ভারতীয় হিসাবে, এবং বাংলার ভালো চাই। সেই জন্য যে এই সরকারের অবসান হোক, আর নবান্নে তৃণমূল শ্রমিক তো সরকার। বলেছে যে বিজেপি সরকার আবার রাইটার্সে আসবে। সেটা তো পার্টি ঠিক করবে, পার্টি ঠিক করবে। শ্রমিক তো বলার মালিক, তো শ্রমিক সভাপতি দলের। আজকে তুমি বেশ পুরনো মেজাজই ছিল, আবার দেখবো। ঠিক আছে, ক্লোজার টু ইলেকশন হয়তো আরেকবার দেখা হবে। নিশ্চয়ই 100 বার। ঠিক আছে।